আমাদের অনূর্ধ্ব সাফ 20 ফুটবল টিমের চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়নরা, তাদের জন্য একটি করতালি আমি আহ্বান করছি। আজকে সকাল থেকেই আমরা আমাদের এই ক্রীড়া পরিষদ স্টেডিয়াম এলাকায় আমরা সকলে উপস্থিত, সেই সকাল 7টা থেকে কিংবা কেউ সকাল 6:30 থেকে এখানে উপস্থিত হয়ে এখনো তারা অনেকের ভিতরে দেখছি যে হাই তুলতেছে, ঘুম আসতেছে, খুব স্বাভাবিক। বাট আপনারা যে ধৈর্য ধরে বা আপনাদের খেলাধুলার প্রতি যে আপনাদের যে ভালোবাসা, ভালো লাগা, সেটারই বহিঃপ্রকাশ যে আপনারা এখনো এখানে অবস্থান করছেন। এবং আমাদের আজকে এই আলোচনা সভার পর আমাদের জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে তাদেরকে আপনারা সংবর্ধনা জানাবেন, সম্মানিত করবেন। এবং আমাদের সাথে কানেক্ট রয়েছেন আমাদের সারা বাংলাদেশের 64টি জেলা প্রশাসক বৃন্দ, আমাদের ইউনোরা রয়েছেন, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা আজকের এই জেলা লেভেলও তারা র্যালি করেছে। আজকে আমাদের এই অনুষ্ঠানের সাথে তারা কানেক্ট হয়ে আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে সাজানোর নির্দেশনা দিয়েছেন, এবং সেই সাজানো আমরা সকলেই, আমি যেমন দায়িত্বশীল জায়গায় রয়েছি এবং আপনারাও আপনাদের স্ব ক্ষেত্রে দায়িত্বশীল জায়গায় রয়েছে, আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমেই আমরা বিশ্বাস করি যে আগামী বাংলাদেশে একটি ক্রীড়া বান্ধব শহর, ক্রীড়া বান্ধব দেশ হিসেবে, ক্রীড়া বান্ধব সমাজ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যে বিষয়টি নিয়ে প্রথমেই শুরু করতে চাই যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এবং আজকের এই ক্রীড়া দিবসের যে প্রতিপাদ্য বিষয়, সেটি আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে যে আমরা ক্রীড়াকে একটি সেতু বন্ধনে আবদ্ধ করতে চাই এবং সেই বন্ধনের মাধ্যমে আমরা সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আগামীর বাংলাদেশে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তিনি যে কার্যক্রম গত 30শে মার্চ উদ্বোধন করেছেন, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা ইতিমধ্যে 129 জন খেলোয়াড়কে আমরা জাতীয় বীরদেরকে আমরা বেতন কাঠামোর আওতায় এনে ইতিমধ্যে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করা হয়েছে। এবং আমরা পর্যায়ক্রমে আমরা প্রাথমিকভাবে 500 জন জাতীয় বীর, জাতীয় খেলোয়াড়দেরকে আমরা এই বেতন কাঠামোর ভিতরে অন্তর্ভুক্ত করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের ক্রীড়াবিদরা অনেকেই আমরা যে লিস্টটি আমাদের ফেডারেশনের কাছে চেয়েছি, অনেকেই দিয়েছেন, অনেকেই দেন নাই। এবং আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, যারা বাংলাদেশকে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছে, আমরা প্রাথমিক পর্যায়ে সেই সকল ক্রীড়াবিদদেরকে আমরা এই তালিকায় অন্তর্ভুক্ত করতে চাই। সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতা চাই। যারা যোগ্য, যাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো, সেই মানুষগুলোর তালিকাটা আপনারা প্রদান করবেন। এবং আমি আজকে আপনাদের কাছে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমরা যে সকল ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামো আমরা কিন্তু প্রতি 4 মাস অন্তর এটাকে রিভিউ করব। সে পারফরমেন্স তার ঠিক আছে কিনা, সে ওই দলে আছে কিনা, এইভাবে কেউ যদি তার পারফরমেন্স ধরে রাখে সে কন্টিনিউ করবে। কেউ যদি পারফরমেন্স দল থেকে যদি কেউ বাদ করে যায়, তাহলে কিন্তু সে আমাদের বেতন কাঠামোর যে আওতায় এনে যে ক্রীড়া ভাতা প্রদান করছে, সেই ভাতার আওতায় থেকে কিন্তু তারা সরে পড়বে। এইভাবে আমরা পর্যায়ক্রমে আমরা আমাদের স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় রেখে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এবং এই ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে আমরা আমাদের তৃণমূলে যে মেসেজটি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যে আমরা প্রত্যেকটি পরিবারের
ভরসা এবং আস্থা অর্জন করতে চায়। প্রত্যেকটি পরিবার, আমি এই কথাটি সবসময় বলি যে প্রত্যেকটি বাবা মাই চায় তার সন্তান পড়াশোনা করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বড় ব্যবসায়ী হবে, কেউ সরকারি চাকরিজীবী হবে, কিন্তু খেলোয়াড় হবে আমার কাছে মনে হয় না যে কোনো বাবা মা সেটা কখনোই লক্ষ্য স্থির করে। আমি যেমন বা আমার সাথে যারা সতীর্থ খেলেছেন, আমরা কিন্তু খেলতে খেলতে কিন্তু ফুটবলার হয়েছি। আমার বাবা মা কিন্তু কখনোই বলে না যে তোমাকে ফুটবলার হইতে হবে। আমি যখন খেলেছি একটা পর্যায়ে এসেছি, তখন আমার বাবা মা বলেছে যে হ্যাঁ তুমি এখন ফুটবলার হতে পারো, আমার পরিবার বলেছে। এভাবে কিন্তু আমাদের বাংলাদেশের ফুটবলে বলেন, ক্রিকেট বলেন, বিভিন্ন স্পোর্টসে যারা খেলোয়াড়, তারা কিন্তু একটি পর্যায়ে এসে তখন চিন্তা করে যে না, আমরা খেলাধুলাকে আমার পারিবারিকভাবে সাপোর্টের মাধ্যমে আমরা এই খেলাকে পেশা হিসেবে নিতে পারি। বাট আমরা যেটি এখন চাই যে তৃণমূল থেকে প্রত্যেকটি বাবা মা, প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি ক্রীড়াবিদ যারা ভবিষ্যতে স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে খেলবে, যে কোনো খেলা হতে পারে সে। এবং এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু ফুটবল বা ক্রিকেট না, সকল খেলাধুলাকেই সমান গুরুত্ব দিচ্ছে এবং সকল খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে, বিশেষ করে আমি যদি একটু ফেডারেশনের কথা বলি, আমি একটু সময় বেশি নেব কারণ এই মানুষগুলোকে সবসময় একসাথে পাওয়া যায় না। তাই আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই, কারণ আমি আপনাদের মাধ্যমে আমার এই মেসেজগুলো চাই যে সারা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে যাতে এই তথ্য উপাত্তগুলো পৌঁছে যায়। আজকে আমাদের ফেডারেশনগুলোর দিকে যদি আমরা তাকাই, আমাদের দু একটি ফেডারেশন ছাড়া, লাইক আমি ধরতে পারি ফুটবল কিংবা ক্রিকেট, এর বাহিরে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, খুবই জরাজীর্ণ অবস্থায়। আমাদের চপল ভাই বলে গেছে যে আমরা যখন খেলেছি তখন দেখেছি যে আমাদের অফিসিয়ালরা বা সংগঠক যারা রয়েছে তারা ঘরে তার ওয়াইফের গয়না বিক্রি করেও খেলোয়াড়দের পেমেন্ট করেছে। এরকম সংগঠক আমরা দেখেছি, তার নিজের গাড়ি বিক্রি করে খেলোয়াড়দেরকে পেমেন্ট করেছে। এই মানুষগুলো কিন্তু বাংলাদেশের জন্য গর্বের একটি জায়গা। আমরা তাদের প্রতি সম্মান জানাই, তাদের প্রতি, কারণ আমি একটি কথা বিশ্বাস করি, আমরা যখন গুণীদেরকে সম্মান করব তখন সেই দেশে আরো অনেক গুণী জন্ম নেবে এবং সেই গুণীদেরকে আমরা সবসময় সম্মানিত করতে চাই। এবং আজকে আপনারা যারা সামনে বসে আছেন, মঞ্চে যারা বসে আছেন, তারা বাংলাদেশের আপনারা সবাই গুণী ব্যক্তিত্ব। আমরা আপনাদের, আমার পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে সবসময় আপনাদের পাশে রয়েছি, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি ফেডারেশনগুলোর কথা যেভাবে বলছিলাম যে আমরা চাই, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বেশ কিছু বিষয় নিয়ে নির্দেশনা দিয়েছেন। আমরা চাই যে আমাদের ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে। আমরা ইতিমধ্যে আমাদের আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকগুলোর সাথে কথা বলেছি, আমাদের কিছু কর্পোরেট হাউসের সাথে কথা বলেছি এবং ব্যক্তিগতভাবে আমিও আমাদের বিভিন্ন সার্কেলের যারা কর্পোরেট হাউসের কর্ণধার রয়েছে তাদের সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ সবাই খুব ইন্টারেস্টেড এবং আমি চাই যে একটি কর্পোরেট সিস্টেমে একটি নিয়মের ভিতরে থেকে যাতে সকল ফেডারেশনগুলো যাতে চলতে পারে, সকল ফেডারেশন দেশে বিদেশে যাতে তারা আন্তর্জাতিক পর্যায়ে যখন তারা অংশগ্রহণ করবে, তারা যাতে সেই অংশগ্রহণ করে খুব স্বাচ্ছন্দ্যে করতে পারে। কারণ আমি তো যেহেতু প্লেয়ার ছিলাম, আমি দেখেছি ফেডারেশনের অফিসিয়ালরা বা বিভিন্ন ক্লাবগুলো কিভাবে তারা আর্থিক অনুদানের জন্য বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন দ্বারে দ্বারে তারা যায়। আমরা সেটাকে একটা স্থায়ী সমাধান করতে চাই। আমি বলছি না যে আমি রাতারাতি করে ফেলতে পারবো, কিন্তু আমাদের সেই পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে আমি সেই কার্যক্রম শুরু করেছি যে আমরা যে ছোট ছোট যে ফেডারেশনগুলো রয়েছে, জরাজীর্ণ যে ফেডারেশনগুলো রয়েছে, সেগুলোকে আমরা বিভিন্ন কর্পোরেট হাউসের হাতে তুলে দিয়ে সেই ফেডারেশন অফিসিয়াল এবং সেই কর্পোরেট হাউস তারা আলোচনার মাধ্যমে সেই ফেডারেশনগুলোকে একটি স্বাবলম্বী করে তোলার জন্য, খেলোয়াড়দেরকে স্বাবলম্বী করে রাখার জন্য তারা সেইভাবে সহযোগিতা করবে। সেই লক্ষ্য নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করে যাচ্ছি। আমরা যদি আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে স্পোর্টসকে, খেলাধুলাকে এতটাই গুরুত্ব দিয়েছেন, গত
26শে মার্চ হঠাৎ করে আমরা সাবেক খেলোয়াড়রা খেলছিলাম, হঠাৎ করেই তিনি সিদ্ধান্ত নিয়ে খেলার মাঠে চলে এসেছেন। এটা বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তিনি যদি আগে জানিয়ে আসতেন তাহলে হয়তো বা আমরা গ্যালারিতে দর্শক ভরিয়ে ফেলতে পারতাম, কিন্তু তিনি সেটা করেননি। তিনি এসেছেন যে তার পরিবার এবং তিনি এতটাই ক্রিয়াবান্ত, হঠাৎ করেই তিনি খেলার মাঠে উপস্থিত হয়ে তিনি আমাদের খেলোয়াড়দেরকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করার জন্য সেই দিন মাঠে উপস্থিত হয়েছিলেন। এই জন্য আমি আন্তরিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমি আপনাদের জ্ঞাতার্থে আগামী 30শে এপ্রিল বিশেষ করে আমার যারা ডিসি মহোদয়রা আমার সাথে আজকে কানেক্টেড রয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যেও এই কথাটি বলছি যে আগামী 30শে এপ্রিল সিলেট থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একই দিনে একই সময়ে 64টি জেলায় নতুন করে স্পোর্টস উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। এবং সেই নতুন করে স্পোর্টসে আমাদের ফুটবল, ক্রিকেট, কাবাডি, আমাদের ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স, মার্শাল আর্ট সহ আমরা 7টি ইভেন্টকে এই বছর প্রথম পর্যায়ে আমরা নতুন করে স্পোর্টসের তালিকায় রেখেছি। আমরা পর্যায়ক্রমে আগামী অর্থ বছর থেকে আরো অন্যান্য খেলাগুলোকে আমরা এই নতুন করে আওতায় অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। এবং এই নতুন করে স্পোর্টসে অংশগ্রহণ করবে আমাদের তৃণমূলের 12 থেকে 14 বছরের যে সকল কিশোর কিশোরীরা রয়েছে, কারণ এখানে শুধু ছেলেরা খেলবে না, এখানে কিন্তু মেয়েদেরকেও আমরা সমান অগ্রাধিকার দিচ্ছি। আপনারা জানেন যে আমাদের মেয়েদের ক্রিকেট টিম, মেয়েদের ফুটবল টিম এবং মেয়েরা স্পোর্টসে অনেকভাবে অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমরা তাদেরকেও আমাদের ছেলেদের সাথে তাদেরকেও সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমরা সবাই সার্বিকভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমাদের সেই নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা তৃণমূল থেকে আমরা এই বছর আমরা যেহেতু শুরু করেছি, এই বছর আমরা প্রথমে উপজেলা টিম করে উপজেলারা জেলায় এসে খেলবে এবং জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে এসে আমরা শেষ করব। কিন্তু আগামী বছর থেকে বা আগামী অর্থ বছরের পর থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের 495টি উপজেলায় দিয়ে আমরা নতুন করে স্পোর্টস শুরু করব ইনশাআল্লাহ। এবং সেখানে প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড লেভেলের প্রত্যেকেই অংশগ্রহণের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই। আমাদের সবাই যে খেলোয়াড় হবে বিষয়টি কিন্তু এরকম না, কিন্তু আমরা চাই মাঠে ঘাটে পাড়া মহল্লায় যেখানেই খালি জায়গা থাকবে সেখানেই আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলার জায়গাটি আমরা তৈরি করে দিতে চাই। এবং এই খেলার মাধ্যমে, এই নতুন করির মাধ্যমে যারা প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করব, তাদেরকে আমাদের যে পরিকল্পনা রয়েছে, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমাদের ঢাকার বিকেএসপি সহ সারা বাংলাদেশে আমাদের বিভাগীয় পর্যায়ে বিকেএসপি রয়েছে, আমাদের জেলা পর্যায়ে কিছু বিকেএসপি রয়েছে। সেই বিকেএসপিগুলোতে আমরা সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে আমরা সেই সকল প্রতিভাবান খেলোয়াড়রা যারা অন্বেষণ করে আমরা নিয়ে আসব, তাদেরকে শুধু ঢাকায় না, তাদেরকে যার যার বিভাগীয় শহরগুলোতে আমরা পড়াশোনা থেকে খেলাধুলার মাধ্যমে সকল দায় দায়িত্ব সরকার বহন করবে ইনশাআল্লাহ। এইভাবে আমরা আগামী বাংলাদেশে তরুণ এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে আমরা ছড়িয়ে দিতে চাই। আমাদের এখানে চপল ভাই এবং আমার সাথে তাবিদ আওয়ালের কথা হচ্ছিল যে আমরা স্পোর্টস ডিপ্লোমেসিটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি এখন, কারণ আমরা স্বাধীনতার আজকে প্রায় 55 বছর আমরা পার করে ফেলেছি। খেলাধুলা এমন একটি মাধ্যম যে দল মত নির্বিশেষে আমরা সবাই কিন্তু তখন বাংলাদেশি হয়ে যায়। আবার বাংলাদেশ যখন রিপ্রেজেন্ট করে তখন কিন্তু আমরা রাজনৈতিকভাবে কে কোন দল করি সেটা কিন্তু বিবেচনা করি না, কে কোন মতাদর্শী সেটা কিন্তু আমরা বিবেচনা করি না, আমরা সবাই কিন্তু তখন বাংলাদেশি হয়ে যায়। আমি আপনাদের কাছে আহ্বান করব, আগামীর যে বাংলাদেশ
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গড়তে চান, সেখানে আমরা ভিন্ন মত সহমত সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা দল মত নির্বিশেষে আমার এই দেশটিকে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে পারি, আমার এই খেলাকে যাতে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্য আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সার্বিকভাবে সহযোগিতা চাই। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন যে খেলার জন্য সবচেয়ে বেশি দরকার কোনটা? মাঠ। সে মাঠের অনেক অভাব। আমি একটু বেশি সময় নিচ্ছি প্লিজ। খেলার মাঠের অনেক অভাব। খেলার মাঠের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি কমিটি করে দিয়েছে। আমার সাথে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী রয়েছেন মীর শাহ আলম, আমার সাথে গৃহায়ণ মন্ত্রী রয়েছেন, গৃহায়ণ প্রতিমন্ত্রী রয়েছেন, তারা সহ আমাদের সচিব পর্যায়ে একটি শক্তিশালী, একটি অত্যন্ত আন্তরিক একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই গঠন করার মাধ্যমে ইতিমধ্যে আমাদের সচিব পর্যায়ে আমাদের যারা রয়েছেন তারা ঢাকা মহানগরীতে বিভিন্ন স্পটে তারা ইতিমধ্যে ঘুরেছেন এবং কোথায় কোথায় আমাদের খালি জায়গা রয়েছে সেই খালি জায়গাগুলোকে কোথায় কোথায় মাঠ দখল করে বিভিন্নভাবে দখল করে রেখেছে সেগুলোকে মুক্ত করার জন্য আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। এবং গত দুদিন আগেই আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে তুমি খুব দ্রুত একটি মিটিং ডাকো, কারণ আমরা ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে যেখানে গ্রামীণ জনপদের মাঠ রয়েছে সেই মাঠগুলোকে আমরা খেলা বান্ধব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা উন্মুক্ত করে দিতে চাই, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা যাতে খেলাধুলার মাধ্যমে যাতে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে পারি আমরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এতটাই বাংলাদেশের খেলাধুলার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন, আমি ছোট্ট করে যদি বলি একটি কথা, না বললেই না। গত দুদিন আগে জাতীয় একটি দৈনিকে ছোট্ট একটি নিউজ বের হয়েছিল, একটি মাঠের ছবি দিয়েছিল। সেটি মাঠটি ছিল লালবাগের 24 নম্বর ওয়ার্ডের শ্মশানঘাট বলে এটাকে, আপনারা অনেকেই জানেন। সেখানে একটি পার্ক রয়েছে, সেই পার্কের যে মাটিগুলো ছিল সেগুলো খুব জরাজীর্ণ অবস্থায় ছিল, উঁচু নিচু ছিল। তিনি সেই ছবিটি দেখা মাত্রই তিনি আমাকে পাঠিয়ে বলেন যে এটি আগামীকালকে গিয়েই তুমি দেখে এটার ব্যবস্থা নেবা। এবং আমি তাৎক্ষণিকভাবে আমাদের স্থানীয় সংসদ সদস্যকে সাথে নিয়ে, সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে আমরা গিয়ে এই মাঠটি হয়তোবা আমরা আগামী 3-4 দিন পরে গেলে দেখবো যে সেখানে অ্যাস্ট্রোট্রাম বসে গেছে। ইতিমধ্যে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। আমি এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর রহমতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চোখ থেকে ছোট ছোট বিষয়গুলো কিন্তু সরে যায় না, তিনি সেই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখেন। এবং যার মাধ্যমে আমি নিজেই আপনারা সকলে অনেকেই জানেন এই বিষয়টি, যে বাংলাদেশের আনাচে কানাচে অনেক প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে যারা হয়তোবা সুযোগ সুবিধার অভাবে তারা হয়তোবা ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারে না। তাদের কিন্তু গত 7-8 বছর ধরে আমরা সেই সকল অসহায় ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্বভার কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত কিন্তু নিয়ে রেখেছেন। গত 7-8 বছর ধরে সেই পরিবারগুলোকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখভাল করছেন। এইভাবে কিন্তু তিনি ছোট ছোট বিষয়গুলোকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের আগামী বাংলাদেশে ক্রীড়াঙ্গন গড়ার জন্য সাহায্য করছে। প্রিয় উপস্থিতি, আমাদের কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আমরা ফেডারেশনগুলোর কাছে আহ্বান করছি যে আমরা বার্ষিক যে ক্যালেন্ডারটি দরকার জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে আপনারা যে সকল খেলাগুলোতে অংশগ্রহণ করতে চান, আপনারা যদি বার্ষিক একটি ক্যালেন্ডার আমাদেরকে প্রদান করেন তাহলে কিন্তু সেভাবে আমরা আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে আমাদের যে চিন্তাধারা রয়েছে আপনাদের সাথে বসে আলোচনার মাধ্যমে সেগুলো আমরা বাস্তবায়ন করব। কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের ক্রীড়াবিদ, খেলোয়াড়। আমরা অবকাঠামোর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা হচ্ছে শুধু খেলোয়াড়দের দিকে। খেলোয়াড়রা যদি স্বাবলম্বী হয়, খেলোয়াড়রা যদি ভালো থাকে, খেলোয়াড়রা যদি দেশের জন্য সংগ্রাম করতে পারে, ভালো কিছু অর্জন করার জন্য আমরা সেই সকল সুযোগ সুবিধা আমাদের প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য আমরা নিশ্চিত করতে চাই। এই কারণে আমি আপনাদের কাছে আহ্বান করবো, যারা এখানে ফেডারেশনের কর্মকর্তা রয়েছেন এবং ইতিমধ্যে আমাদের সচিব মহোদয়কে আমি বলেছি এবং আমাদের ক্রীড়া পরিষদের
দৌলতুজ্জামান সাহেবকে বলা হয়েছে, যে নির্বাহী পরিচালক, যে আমাদের সকল ফেডারেশনের যে বাৎসরিক ক্যালেন্ডারটা যদি প্রদান করেন তাহলে এটা আপনাদের জন্যই ভালো হবে, যে আমরা বসে আলোচনার মাধ্যমে প্রতিটি ইভেন্ট যাতে প্রত্যেকটি সময় যাতে হয় সেটুকু আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ আপনাদের জন্য। এবং এইভাবেই আমরা আগামী বাংলাদেশে একটি ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমাদের সামাজিক, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটি আমূল পরিবর্তন আমরা আনতে চাই। এবং আমি আরেকটি বিষয় একটু আপনাদের কাছে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের ক্রীড়া সংগঠক রয়েছেন, ক্রীড়াবিদ রয়েছেন, আমাদের রেফারিরা রয়েছে, কোচ রয়েছে, তাদেরকেও আমাকে একটু সময় দেন, আমাদেরকে একটু সময় দেন, আমরা পর্যায়ক্রমে তাদেরকেও কিভাবে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি সেই প্রক্রিয়াগুলো আমরা ইনশাল্লাহ অবশ্যই সম্পন্ন করব। ইতিমধ্যে আমি যে বিষয়টি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমরা জাতীয় খেলোয়াড়দেরকে দিচ্ছি, আমাদের কারেন্ট বাট বিগত সময় যারা সাবেক খেলোয়াড় রয়েছেন, ক্রীড়াবিদ রয়েছেন, আমাদের অনেক ক্রীড়াবিদ রয়েছেন, তারা একসময় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, বাট এখন অনেক অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। তারা অনেক সময় কষ্টে নিজের সম্মানের দিকে তাকিয়ে হয়তো বা মুখ ফুটে কিছু বলেন না। আমি সেই সকল ক্রীড়াবিদদের পাশেও আমরা দাঁড়াবো এবং আমাদের সরকার দাঁড়াবে। ইতিমধ্যে আমি নির্দেশনা দিয়েছি যে আমরা সেই সকল খেলোয়াড়দের একটি তালিকা করার জন্য আমি যারা এখানে ফেডারেশন রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আমরা সেই সকল জাতীয় খেলোয়াড়রা যারা সাবেক হয়ে গেছেন তাদেরকে যাতে আমরা একটি ভাতার আওতায় এনে তাদের পাশেও যাতে আমরা দাঁড়াতে পারি, সেই বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আমাদের কাজ শুরু করেছি। পরিশেষে আমি আর বেশি সময় নিব না, আমি সর্বশেষ যে বিষয়টি বলে শেষ করতে চাই সেটি হচ্ছে যে খেলা হচ্ছে একটি টিম গেম, খেলা হচ্ছে একটি ঐক্যের প্রতীক। সেই জায়গা থেকে আমরা বর্তমানে কারা দায়িত্ব পালন করছেন, ভবিষ্যতে কারা দায়িত্ব পালন করবেন, অতীতে কারা দায়িত্ব পালন করেছেন, আমরা সেগুলোর দিকে না তাকিয়ে আমরা আমাদের খেলাটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, ক্রীড়াঙ্গনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, দল মত নির্বিশেষে যারা মাঠের ক্রীড়া সংগঠক, যাদেরকে দিয়ে আমরা ফেডারেশন, আমরা আমাদের খেলাধুলা সবকিছু এগিয়ে নিয়ে যেতে পারবো, আমরা যাতে সেই চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে যাতে আমরা সকলেই কাজ করি। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমরা কোনোভাবেই আগামীর ক্রীড়াঙ্গনে কোনো দলীয়করণ করতে চাই না। আমরা রাজনৈতিক মুক্ত একটি ক্রীড়াঙ্গন চাই। সেই রাজনৈতিক মুক্ত ক্রীড়াঙ্গনের জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই, যে আপনাদের সুপরামর্শ আমাকে ভালো কিছু করার জন্য অনেক উৎসাহিত করবে। এবং আমি একটি কথা প্রায় বলি আমাদের সচিব সাহেবকে, যে খেলোয়াড়রা বা কোনো কিছু প্রয়োজন হলে কোনোটা না করবে না, সব দিয়ে দিবেন, কারণ এটা তো খেলোয়াড়দের জন্য, ক্রীড়া সংগঠকদের জন্য, সবার জন্য। সব সময় আমরা আপনাদের পাশে রয়েছি। আপনাদের পাশে থেকে আগামীর বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন রয়েছে, যে প্রত্যাশা রয়েছে আপনাদের কাছে, সেই প্রত্যাশাগুলো পূরণ করার জন্য আমি আপনাদের পাশে, যখন আমি সবসময় আপনাদের পাশে রয়েছি, পাশে থাকবো এবং আপনাদের মাধ্যমে আমরা আগামীর ক্রীড়াঙ্গনে একটি আমূল পরিবর্তন আনতে পারবো বলে বিশ্বাস করি। আমরা সেই সকল পরিবারের আস্থা এবং ভরসা অর্জন করতে চাই যারা ভবিষ্যতে তার সন্তানকে একজন ক্রীড়াবিদ হিসেবে, একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এবং সেই খেলোয়াড়টি যাতে তার খেলাকে পেশা হিসেবে নিতে পারে, সেই রাস্তাটি আমরা তৈরি করে দিতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই বসবেন, কারণ আমরা একটু পরেই আমাদের সেই জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে তাদেরকে আমরা সম্মাননা প্রদান করব। আমরা শুরু করছি, সেই শুরুটা আস্তে আস্তে আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাই আসুন, আজকে আমাদের যে এমন একটি দিন, সেই দিনটিকে আমরা আরো সাফল্য মণ্ডিত করার জন্য আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।